বিদেশ থেকে আমি এত এত টাকা তোমাদের জন্য পাঠিয়েছি, সেই টাকাগুলো কোথায়? তোমাদের সুখের জন্য এত কষ্ট করে আমি এই এত বড় বাড়িটা বানিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তোমার সব টাকা খেয়ে ফেলেছি? দেখো দেখো, আমাকে ভালো করে দেখো, দেখে বুঝতে পারছো না সেটা? তুমি এভাবে কথা বলছো কেন? সারাদিন তুমি আমার সাথে শুধু ঝগড়াই করো। তুমি আমাকে দু চোখে দেখতে পারো না কেন? হ্যাঁ, পারি না, পারি না। তুমি কোথাকার কোন মহাপুরুষ যে তোমার দু চোখ দিয়ে দেখতে হবে? তোমার মতন লোককে আমি ঘৃণা করি। তুমি আমার স্বামী হয়েছো, তাতে কি? তুমি আমার কাছ থেকে দূরেই থেকো, যাও। আমাকে তো তোমার এখন আর ভালোই লাগে না। এতদিন টাকা পয়সা পাঠিয়েছি বিদেশ থেকে, তখন ভালো ছিলাম। এখন আমি বিদেশ থেকে এসে পড়েছি, আয় নেই, এই জন্যই তো আমাকে আর তোমার আর ভালো লাগে না, তাই না? তোমার আবার বিদেশ থেকে টাকা পাঠানো? কত টাকা পাঠিয়েছো? যে কটা টাকা পয়সা পাঠিয়েছো তা দিয়ে তো আমার দিনকালই ঠিক মতন যেত না। এর মধ্যে আবার তোমার ছেলের পড়াশোনার খরচ, সেটাও আমাকে চালাতে হয়েছে। টাকা পয়সা সব শেষ করে এখন আমার সাথে ঝগড়া শুরু করেছো? আমার বাড়িতেই আমাকে থাকতে দিচ্ছ না? এত বড় সাহস তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক সাহস। তোমার তো এখন আর কোনো রোজগার নেই, তাই তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই। যতদিন তুমি টাকা পয়সা উপার্জন করেছো ততদিন আমি ভালো ছিলাম। এখন বেকারের মতন ঘরে বসে সারাদিন ঘরে বসে থাকো আর কানের সামনে প্যান প্যান করে যাও। যত সব। ওহো, তোমরা কি ঝগড়া কেন করো বলো তো? বাবা তো এতদিন আমাদের সব খরচই দিয়েছে, তাহলে তুমি বাবাকে বের করে দিতে চাইছো কেন? যা, তুই এখান থেকে দূর হয়ে যা। তোর বাবার কাজকর্মের কোনোটাই ভালো না, তুই আবার এখানে তোর বাবার হয়ে ওকালতি করতে এসছিস, তাই না? তুমি ছেলের সাথেও এখন আমার খারাপ ব্যবহার করছো? কেন করছো সুচিত্রা এমন? আমার সাথে ঝগড়া করছো, সেটা আমার সাথেই করো না, এর মধ্যে আবার ছেলেটাকে কেন জড়াচ্ছ? হয়েছে হয়েছে, তোমার তো সাফাই গাইতে হবে না। এখন তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সে কখন থেকে বলছি, শুনতে পাচ্ছ না? তা দাদা, তোমার কি কিছু হয়েছে নাকি গো? হ্যাঁ গো দাদা, আর ভালো লাগে না। বউয়ের অত্যাচারে কোনো কাজ করতে মন চায় না গো আর। বউটা কেমন যেন হয়ে গেল। এতদিন বিদেশ থেকে টাকা পয়সা দিতাম, তখন বউটা ভালোই ছিল। এখন আয় রোজগার তেমন নেই, তাই সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে। এখন আবার আমাকে বাড়িতেও থাকতে দিতে চাইছে না। তা তুমি এখন কি করবে দাদা? কোথায় যাবে? তোমার তো খুব বিপদ হয়ে গেল গো। তা গোবর্ধন দাদা, তোমার বড় দাদার তো বেশ টাকা পয়সা আছে। আমি আমার বাড়িটা বিক্রি করতে চাই। তা তোমার দাদার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তিনি আমার বাড়িটা কি কিনতে পারবেন? বাজারের মূল্য যা আছে আমাকে তাই দিলেই হবে। তুমি যদি বাড়িটা বিক্রি করে দাও, তাহলে তোমার বউ ছেলে এরা কোথায় যাবে? তুমি কি তাদের জিজ্ঞাসা করেছ? তার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমার বাড়ি আমি যা খুশি করব। যে বাড়িতে আমার জায়গা নেই, সেই বাড়ি আমি আর রেখে কি করব? তোমরা দাদা দুজন মিলে আমার বাড়িটা কিনে নাও। তা তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, আমি আর আমার বড় দাদা মিলে তাহলে তোমার বাড়িটা কিনেই নেব। আগামীকাল রাতে এসে বাড়ির মূল্য যা হয় তুমি আমার কাছ থেকে নিয়ে যেও ওখান। তুমি আমার অনেক উপকার করলে গো দাদা। বাড়ি বিক্রি করে তাহলে তুমি কোথায় থাকবে গো? সেটা কি ভেবেছ? আমি আর এই গ্রামেই থাকবো না, আমি অন্য কোথাও চলে যাব। সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব। তাহলে তোমার বউ ছেলের কথা কি তুমি কিছুই ভাববে না? ওদের থাকা খাওয়ার কি হবে? তাদের চিন্তা আমি আর করব না, আমি আমার মতো থাকবো। ওগো বউ, শুনছো? আজকে আমার খুবই শরীরটা খারাপ লাগছে গো বউ। আমার ছেলেমেয়েরা কোথায়? রাজেন, পরিমা, ওরা কোথায় গেছে? রাজেন তো একটু বাজারে গেছে গো। ঘরে তো বাজার সবই শেষ হয়ে গেল, তাই ওকে বাজারে পাঠালাম। আর এইদিকে পরি তো স্নান করতে গেছে। কেন, কি হয়েছে? তোমার কি কিছু লাগবে? শোনো বউ, একটা কথা তোমাদের সবাইকে বলার ছিল। আমি তো এখন অসুস্থ, তাই কথাটা না বলে তোমাদের কাছ থেকে আমি শান্তি পাবো না। কি এমন কথা যে তুমি আমাদের কাছে না বলে শান্তি পাচ্ছ না? আমার আগের একটা বউ ছিল,
সেখানে আমার একটা ছেলেও ছিল, আর তার নাম জয়। সেই বউ আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। তাই আমি ওদেরকে ফেলে এখানে চলে এসেছিলাম, এই গ্রামে। এসব কথা তোমাদের আমি কিছুই জানাইনি এতদিন। তা তুমি কেন এত বছর পর এইসব কথা এখন বলছো? এখানে এই গ্রামে এসে তো আমি কাজ করে অনেক জমি জমা করেছি, বাড়িও করেছি। আমি মারা গেলে এগুলো তোমরা দেখে শুনে রেখো, তোমরা খেয়াল রেখো আমার আগের ঘরের ওই ছেলে যেন এখানে এসে আবার কোনো ঝামেলা না করে। এতদিনে তো বড় হয়ে গেছে, এই জন্যই তোমাদের সব বলে গেলাম। আমি আবার কখন মারা যাই কে জানে। আজকে আমার খুবই শরীরটা খারাপ লাগছে গো বউ। এমন কথা বলো না গো, তুমি একদম সুস্থ হয়ে যাবে। আর তোমাকে ছাড়া আমি কিভাবেই বা থাকবো? আর তোমার ছেলে মেয়েদের তো এখনো বিয়েই দেওয়া হয়নি, ওদের তো এখনো অনেক বড় হতে হবে। রাজেন চাকরি খুঁজছে, একটা ভালো চাকরি পেয়ে গেলে ওর বিয়েটা দিয়ে দেবো, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। পরিমা, আমার জন্য একটুখানি জল এনে দিবি রে মা, খুব তেষ্টা পেয়েছে। তোর বাবা তো মারা গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। মা, তুমি এত চিন্তা করো না তো, আমরা তো আছি। বড়দা একটা চাকরি খুঁজে নেবে। আর আমাদের তো অনেক জমি জমা রয়েছে, বাজারেও একটা জমি রয়েছে, ওখানে আমরা কিছু দোকান করে ভাড়া দিয়ে দেব। তাহলে দেখবি আমাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ মা, পরি ঠিক কথাই বলছে। বাজারের ওই জমিটাতে কয়েকটা দোকান করা যেতে পারে, আর সেই দোকান ভাড়া দিয়ে আমাদের দিব্যি চলে যাবে। আমি কাল বাজারে গিয়ে কিছু লোক ঠিক করব ওখানে দোকান বানানোর জন্য, কেমন? তাই করিস বাবা, দেখিস আবার যেন কোনো ঝামেলা না হয়। জ্যাঠা, আমি খোঁজ নিয়েছি, এখানে আমার বাবার জমি রয়েছে। আমি বাবার একমাত্র ছেলে। এই দেখো, এই যে সব কাগজপত্র এনেছি, এটা জমির অংশীদারের সার্টিফিকেট। আমি চাচ্ছি এই জমিটা বিক্রি করে দিতে। তা তুমি যদি জমিটা বিক্রি করতে চাও তাহলে তো জমির সব কাগজপত্র লাগবে। তোমাদের এই জমির পাশের জমিটাই কিন্তু আমাদের, মানে আমার আর আমার বড়দাদা। যতদূর জানি তোমার কাছে তো কোনো কাগজপত্র নেই গো জমির, তাহলে জমিটা কিভাবে বিক্রি করবে? কাগজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কাগজ আর যা যা লাগবে আমি জোগাড় করে ফেলবো সব। আচ্ছা জ্যাঠা, তোমার না ভূমি অফিসে জানাশোনা লোক আছে? তাহলে তুমি আমাকে এই জমির সব নকল কাগজপত্রগুলো জোগাড় করে দাও না। হ্যাঁ, ভূমি অফিসে আমার লোক আছে তো, কিন্তু কোনো চিন্তা করো না। আমি কাল অফিসে গিয়ে ওই জমির দাগ নম্বরটা সমস্ত দেখে আমি কাগজপত্র বার করে নিয়ে আসবো। আচ্ছা জ্যাঠা, তাহলে তুমি এখন জমি কেনার কাগজপত্রের ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে টাকা জোগাড় করছি। 5 দিন পরে জমি কেনা বেচার কাগজপত্র আমরা করে ফেলবো না হয়? ঠিক আছে, তাহলে এই কথাই রইল। কি রে রাজেন, বাজারের দোকানের খবর কি? তুই তো বলেছিলিস যে ওখানে কয়েকটা দোকান করে ফেলবি, তা তুই কিছু জানাচ্ছিস না কেন? হ্যাঁ দাদা, তুমি তো বললে দোকান করে আমাদের জানাবে, তাহলে কোনো কিছুই তো আমরা জানতে পারছি না। মা, একটা খারাপ খবর রয়েছে। বাজারে গিয়ে শুনি জয় নামের কেউ একজন এসে আমাদের ওই জমিটা বিক্রি করে ফেলেছে। কি বলিস, বিক্রি করলো কিভাবে? সে জমি দলিল পেল কোথায়? আর দলিল তো সব আমার আলমারিতে রাখা আছে। জয় নাকি ভূমি অফিস থেকে জমির সব কাগজপত্র জোগাড় করেছে, এবং সে এটা বলেছে সে নাকি আমার ভাই, আমার বাবার বড় ছেলে। এসব কথা বলে জমিটা বিক্রি করে ফেলেছে। ওই জমির মালিক পক্ষের সে নাকি ওয়ারিস। হায় হায়, আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই ঘটলো। তোর বাবা মারা যাওয়ার আগে আমাকে সাবধান করে দিয়ে গেছিল। তা মা, তুমি এগুলো আমাদের আগে বলনি কেন? আমাদের বললে আমরাও তো একটু আগের থেকে সতর্ক হয়ে যেতাম। তখন তো আর সে জমিটা বিক্রি করতে পারতো না। তা সে কেন জমিটা বিক্রি করলো? তুমি কি কিছু জানো? এই ছেলেটা ঠিক তোর বাবার মতোই হয়েছে, এই কারণেই সে তোর বাবার বদলা নিয়ে গেল। কিভাবে বদলা নিল মা? সে আমাদের কাউকে কিছু না বলে কিভাবে বিক্রি করে ফেললো? এটা কিভাবে ঘটলো? তাহলে শোন, তোর বাবা এর আগে একটা বিয়ে করেছিল, আর সেখানে জয় হচ্ছে
সেই সংসারের একমাত্র ছেলে। তোর বাবা সেই আগের বউয়ের কাছে কোনো সম্মান পেত না, সেই কারণে তোর বাবা ঝগড়া করে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে এসেছিল। তারপর এখানে এসে অনেক পরিশ্রম করে এখানে অনেক জমি জায়গা করে নতুন করে বাড়ি বানায়। এতদিন তো তারা কোনো খোঁজ খবরই রাখতো না, তাহলে ছেলেটা নিশ্চয় খোঁজ রেখেছে, বুঝলি? অসুস্থ হয়ে কবে মারা গেল সেটাও তার বড় ছেলে জয় সবটাই জানতো। তাই নাকি? কোথায় কতটুকু জমি আছে এই খবর জানতো ওই ছেলে, তাই সে গ্রামে এসে তোর বাবা মারা যাওয়ার পর সে ওই জমির সমস্ত রকম কাগজপত্র বার করে বিক্রি করে টাকা পয়সা নিয়ে সব চলে গেছে। আসলে কে কেমন ভাবে পরিস্থিতির শিকার হয় তা শুধু সৃষ্টিকর্তাই বলতে পারেন। আমি এটা মানি না। আমি এর বিরুদ্ধে গ্রামের মাতব্বরের কাছে বিচার চাইব। হ্যাঁ দাদা, ঠিক বলেছে। এর একটা বিচার সালিশ করতে হবে। কাউকে কোনো কিছু না বলে জমি বিক্রি করে চলে যাবে, এটা কখনো হয় কি? দাদা, তুমি কালই যেও, কাল বিচারে নালিশ করে এসো মাতব্বরের কাছে। হ্যাঁ রে রাজেন, কি যেন শুনলাম তোদের জমি জমা নিয়ে কি যেন হয়েছে, তা আমাকে একটু খুলে বলবি? মাতব্বর মশাই, আমি আপনার কাছে এই জমির বিষয় নিয়েই নালিশ করতে এসেছি। কি নালিশ? আমাকে খুলে বল তো দেখি। আপনি তো জানেন বাজারে আমাদের একটা জমি রয়েছে। বাবা মারা যাওয়ার পরে আমরা চেয়েছিলাম ওখানে দোকান করে ভাড়া দিতে, কিন্তু গিয়ে শুনি 3 গ্রামের ওপারে জয় নামের আমার নাকি এক ভাই রয়েছে। সে এসে ওই জমিটা বিক্রি করে দিয়ে গেল, আর আমরা কিছুই জানতে পারলাম না। এখন আপনি বলেন তো, যে কিনা জমিটা কিনলো সে কি কাজটা ঠিক করলো? আর জমিটা কিনলো কে, তুই কি কিছু জানতে পেরেছিস? হ্যাঁ মাতব্বর মশাই, জমিটা গোবর্ধন আর ওনার বড় দাদা গণেশ মিলে কিনেছে। তারা কিভাবে জমির কাগজ যাচাই না করে জমিটা কিনে ফেললো? শুনলাম জয় নাকি জমির কাগজপত্র ভূমি অফিস থেকে জোগাড় করেছে, তারপরে নিজের নামে সেগুলো করে বিক্রি করেছে। কিন্তু আমার বাবা তো আর তাকে জমিটা দিয়ে যায়নি। তাহলে সব বুঝে শুনে কেন জমিটা এভাবে কিনলো তারা? বিষয়টা তো অনেক জটিল বলে মনে হচ্ছে। এটা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে রে। এটার বিচার সালিসি করতে হবে, বুঝলি? অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। জয় তো তোর বড় ভাই, অন্য পক্ষের ছেলে, এটা তো আবার মিথ্যা না। আর সে যে এই জমির ভাগিদার, জমির একটা অংশ পায়, এটাও তো মিথ্যা না। কিন্তু সে যেটা করেছে সেটা অন্যায় কাজ করেছে। কাউকে না বলে পুরো জমিটা সে বিক্রি করে ফেলেছে, এটাও ঠিক করেনি। আমার বাবার জমির অধিকার আমাদের পাওনা আমরা পেলাম না, সে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে জমিটা বিক্রি করে টাকা পয়সা সব নিয়ে চলে গেল। ছি ছি, আপনি এটা দেখুন একটু। ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে ভেবে একটা সালিসি ডাকবো। তা তুই যেতে পারিস, আমার এখন অন্য কাজ আছে, বুঝলি? ঠিক আছে মাতব্বর মশাই, আমি তাহলে গেলাম। তা রাজেন, তুই এত চুপ কেন? মাতব্বর মশাই কি বললো রে? মা, মাতব্বর মশাই বিষয়টা নিয়ে ভাবছেন। উনি বলেছেন এটার একটা বিচার করবেন। কয়েকদিন পরেই উনি একটা সালিসির ব্যবস্থা করবেন, সেখানে জয়, গোবর্ধন, গণেশ জ্যাঠা সবাইকেই ডাকবেন। তা গণেশ আর গোবর্ধন কি করেছে? তাদেরকে কেন ডাকবে? তুমি তো জানো না, আমাদের জমির পাশে গণেশ জ্যাঠাদের জমি রয়েছে। জয়কে পটিয়ে বাটিয়ে কম দাম দিয়ে আমাদের জমিটা কিনে নিয়েছে। এখন ওখানে গণেশ জ্যাঠারা দোকান করছে। দাদা, তুমি গণেশ আর গোবর্ধন জ্যাঠাদের কাছে যাওনি? তাদেরকে বলনি এই জমিটার মালিক আমরাই, এই জমিটা আমাদের? হ্যাঁ পড়ি, গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। তাই তো মাতব্বর মশাইয়ের কাছে গিয়ে নালিশ করে আসলাম। এই জমিটা নিয়ে বুক বেঁধে বড় আশা করেছিলাম, এখানে কতগুলো নিজেদের দোকান হবে আর সেটা দিয়ে সংসার চলবে, সেটাও তো হলো না। এখন কি করবি বাবা রাজেন? মা, তুমি চিন্তা করো না, সালিসিতে একটা ভালো বিচার হবেই। তুমি আশা ছেড়ো না মা, ওই জমিটা আমরা যেভাবেই হোক আবার আমাদের কাছে ফিরিয়ে আনবো। হ্যাঁ গো মা, তুমি চিন্তা করো না, দাদা যেটা ভালো হয় তাই করবে। কতদিন পার করতে হয়, কবেই বা জমিটা পাবো তাই বা কে জানে। এই আশাতেই বুক বেঁধে থাকতে হবে।